দেখুন, আপনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ যে পদত্যাগের যে চিঠিটা আপনি দেখিয়েছেন, সেই চিঠিতে স্বাক্ষরও আছে। তবে এই ধরনের ভিভিআইপি পার্সনদের স্বাক্ষরের ক্ষেত্রে সাধারণত এক ধরনের সিগনেচার মানে রেডি করা থাকে, একজন সিল থাকে, সেটাও হতে পারে, অথবা তার এটা ফিজিক্যালি তার এটা মানে ফিজিক্যাল সিগনেচার হতে পারে। সেটা আইডেন্টিফাই করা অবশ্যই যদি ভেরিফিকেশনে যায় এক্সপার্ট যারা, তারা হয়তো বা করতে পারবেন, বা বিশেষ করে আপনার ওই যে ওটা কালির কলম দিয়ে তিনি সিগনেচার করেছেন নাকি অন্যভাবে করেছেন, আমি ওই আলোচনা যাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে সরকারের বিদায়টা কিভাবে হয়েছে? একটা বিপ্লবের মাধ্যমে। এই ধরনের বিপ্লবের মাধ্যমে একজন পলাতক বা পরাজিত স্বৈরাচার পদত্যাগ করে গেল কি গেল না, এটা কিন্তু মুখ্য বিষয় নয়। তারপরেও বিতর্কের খাতিরে, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হচ্ছেন রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে নিয়ে আপনার বিতর্ক থাকতেই পারে, কিন্তু সাংবিধানিকভাবে তিনি সর্বোচ্চ পদের অধিকারী। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ তার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন, কাজে আমাদেরকে সেটা গ্রহণ করতেই হবে, এটা তো আর বিকল্প নাই, তাই না? এখন এই পদত্যাগপত্র তিনি দিয়েছেন বা না দিয়েছেন, আমি মনে করি তার দেওয়া বা না দেওয়ার মধ্যে আসলে খুব যে আমরা নৈতিকতার দিক থেকে কোনো তথ্য পার্থক্যই নেই। আপনি সাংবিধানিক ব্যাপারগুলো নিয়ে হয়তো বার্গেনিং করতেই পারেন। তিনি যদি পদত্যাগ নাই করবেন, তাহলে কেন তিনি পালিয়ে গিয়েছিলেন? এক। দ্বিতীয়ত হচ্ছে, সংবিধান কি বলে আপনি পালিয়ে যাওয়ার সময় আর বিদেশে ভ্রমণের সময় আপনার দায়িত্ব কি? আপনি কাউকে দায়িত্ব দিয়ে যাবেন? তিনি কি কাউকে দায়িত্ব দিয়ে গেছেন? যদি কাউকে দিয়ে থাকেন তাহলে উনি আসুক, এসে বলুন যে হ্যাঁ উনি আমার কাছে দায়িত্ব দিয়েছে। কে বলবে? বলবে না। কাজে এটা আসলে এই বিতর্কটাই আমি মনে করি এটা আসলে মানে খুব একটা গুরুত্ব বহন করে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। যদিও সোশ্যাল মিডিয়া আমরা দেখি সাধারণত বিভিন্ন সময় অনেকেই অনেক কথাবার্তাগুলো বলেন বা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেন। যাই হোক, এখন যেটা আমাদের সামনে বার্নিং ইস্যু যেটা, সেটা হচ্ছে একটু আগে আমার দাউদ ভাই অত্যন্ত সুন্দরভাবে বলছিলেন যে এই যে সমন্বয়করা সিকিউরিটি নেয়, আমিও দেখেছি যে পুলিশ কেন তাদেরকে এসকর্ট দেবে? তারা কে? রাষ্ট্রের কে? তারা আন্দোলন করেছে, রেসপেক্ট করি, তাদের ত্যাগের বিনিময়ে আজকে স্বৈরশাসনের বিদায় হয়েছে, কিন্তু তাদের এইগুলা পাওয়ার কোনো সাংবিধানিক অধিকার নেই। প্লাস আপনার এখন না, তারা কিন্তু বলেছে, আমি একটু আগে বলেছি, তারা জানতো না এটা, যে প্রশাসন তাদেরকে না জানিয়ে হতে উৎসাহিত ছিল। না, শুধু একবারই হয় নাই তো, অনেক জায়গায় হয়েছে। এখন এই যে সমন্বয়করা, এই যে আলী ইমাম মজুমদারের কথা বললেন, এবং যে সচিবালয়ে আপনারা দেখেছেন যে হট্টগোলটা হয়েছে, এটা বাংলাদেশে এর আগে সচিবালয়ে এ ধরনের মিটিং করে সচিবরা বা হট্টগোল করেছে বা মিছিল করেছে আমি দেখি নাই কখনো। তো এখন এই যে আলী ইমাম মজুমদারকে কারা প্রেসার ক্রিয়েট করলো? সমন্বয়করা। না, এখানে তানভীর নামে এক সমন্বয়ক বলতেছে যে মানে তিনি অনেকগুলো মিটিং করেছেন যুগ্ম সচিব ওই আলী আজমের সঙ্গে, এবং তিনি স্বীকারও করেছেন যে আমরা আন্দোলন করে হাসিনাকে পতন ঘটিয়েছি, সুতরাং প্রশাসনে কারা কারা থাকবে এতে আমার অধিকার আছে। তখন সাংবাদিক চ্যালেঞ্জ করার পরে তিনি আসলে আর কোনো উত্তর দেননি, তিনি চুপ করে গিয়েছিলেন। আমি সেটাই বলছি। তাহলে তার মানে তার এখানে কোনো সাংবিধানিক অধিকার নেই, কোনো নৈতিক অধিকারও নেই। তাহলে তার বিরুদ্ধে আমি মনে করি আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, সচিবালয়ের মতো সংরক্ষিত জায়গায় ভিআইপি কিংবা ভিভিআইপি পাস ছাড়া সে ওই জায়গায় ঢুকলো কিভাবে? আপনার এখানে নিরাপত্তাটা কিভাবে রক্ষিত হচ্ছে? তার কিন্তু পাস ছিল না, ঢোকার কোনো অনুমতি ছিল না কিন্তু তার। ইয়েস, আমি দেখেই প্রশ্ন করতেছি, এই প্রশ্নগুলা আমি দেখেছি সংবাদপত্রে। এখন যাই হোক, এটা বড় কথা নয়, এটা যদি আমরা পিছনে রাখি। এখন যেটা বড় সমস্যা হচ্ছে, এই সরকারের মূল কাজটা কি ছিল? একটি নিরপেক্ষ নির্বাচন করা, এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য তাদেরকে কি করতে হবে? প্রয়োজনীয় রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। ইতিমধ্যে আজকে 1 মাস 10 দিন পরে সরকারের যে মোটিভ আমরা লক্ষ্য করছি, তাদের মধ্যে এক ধরনের 111-এর গন্ধ আমরা পাচ্ছি। 111-এর সময় আপনাদের মনে আছে, সেই যে ডক্টর কুরেশিকে দিয়ে তারা চেয়েছিল একটা দল গঠন করিয়ে -2 ফর্মুলাকে বাস্তবায়ন করে তারা কিছু একটা করতে চায়। যে পরবর্তীতে আমি সংক্ষেপে যদি এক বাক্যে বলি, সফল তো হয়নি। শেষমেশ 111-এর হত্যাকর্তারা আওয়ামী লীগের সাথে এক ধরনের গোপন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নিরাপদে দেশ ছাড়তে পারবেন সেই নিশ্চয়তা নিয়েই নির্বাচনটা দিতে হয়েছিল।
যাই হোক, আমি এর চেয়ে বেশি বলতে চাই না। না না, আপনি বলেছেন ঠিক আছে। আজকে আপনাদের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি খুব উষ্ণ প্রকাশ করেছেন যে যারা ক্ষমতায় তারা কেন দল গঠন করবে। কিন্তু আমি যতটুকু জানি, দাউদ ভাই আপনি শুনেছেন কিনা জানি না, আমি কিন্তু এদেরকে কোনো দল গঠন করবে এই ধরনের কোনো কথা আমি অন্তত শুনি নাই। আসিফ নজরুল সহ যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন বা ছাত্র সমন্বয়করা, তারা অলরেডি যারা এর আগে ছিলেন, আপনি জানেন যে গণ অধিকার পরিষদ 3টা ভাগ হয়েছে, তারপরে তারা ছিলেন বিলুপ্ত করেছেন। তারা আই গট ইউর কনসেপ্ট। এটা উপদেষ্টা পরিষদের কেউ এটা বলবে না। ডক্টর কুরেশিও ওই সময় 111-এর সময় উপদেষ্টা পরিষদে ছিল না, সে কিন্তু বাহিরের লোক ছিল। আজকে জনাব ইফতেখারুজ্জামান যে কথাটা বলছেন যে দল গঠনের কথা, আমি এই দল গঠনের প্রসঙ্গটাতে একটু আসি। আমি প্রথমেই বলি, আমি সরি যে আমি দল গঠনের এই কনসেপ্টটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না এই মুহূর্তে। বরং আমি মনে করি এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তী সরকারের এক ধরনের রেস্ট্রিকশন দিয়ে দেওয়া দরকার, বা নির্বাচন কমিশনের যে নতুন করে আমরা কোনো দল কেউ গঠন করলে তাদের রেজিস্ট্রেশন আমরা দেব না। যদি অতীত থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা। এখন তারা বলছে যে তারা প্রথমেই চায় 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না। সেটা দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, যাদেরকে মনে করা হয় যে নির্বাচন নিরপেক্ষ হলে, এখনই নিরপেক্ষ হলে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে, তারা ইতিমধ্যেই বিএনপি তার যে 31 দফা দিয়েছে সেখানে সুস্পষ্ট করে তারা বলেছে যে একই ব্যক্তি পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারা আরেকটা কথা বলেছে যে they want a balance in between prime ministers and the president's power, right? সেটা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ইতিমধ্যে বলেছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে জনগণের ভোটে, তারা কি করবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসবে। তারা আরেকটা কথা বলছে দ্বিকক্ষ বিশিষ্ট। আপনারা বিএনপির সেই 31 দফা দেখবেন, বিএনপির ওই জায়গায় কিন্তু লেখা আছে বিএনপিও চাচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। কিন্তু সমন্বয় আব্দুল্লাহ যে বললো যে তারেক রহমান তাদের সুর মিলিয়ে এগুলো বলতেছে। শুনেন, আমি বলি কে কার সুর মিলিয়ে বলতেছে। আপনি যখন শ্রীকান্তের গান শোনেন, বা আপনি যখন সুমন চট্টোপাধ্যায়ের আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, লাইনটা আমার মনে আসতেছে না, তখন আপনিও তো ওই সুমন চট্টোপাধ্যায়ের গানের মতো আপনি আপনার সুর মিলাবেন, তাই না? আপনি এটা বলতেই পারেন যে আমার সুরটাও সুমন চট্টোপাধ্যায়ের মতো। বিএনপি এই সরকার ক্ষমতা থেকে যাবার আগে কিন্তু অনেক আগে 2 বছর আগে কিন্তু 31 দফা দিয়েছে, এখন দেয় নাই বিএনপি 31 দফা দিয়েছে এই আন্দোলন শুরুর আগে, শেখ হাসিনার পতনের আগে। কাজেই এখন যদি কেউ বলে যে বিএনপি আমাদের সুরে সুর মিলিয়ে কথা বলছে, নাকি সমন্বয়করা বিএনপির যে দফাগুলো দিয়েছিল সেটার রিয়ালিটি বুঝতে পেরে, সেটার বাস্তবতা বুঝতে পেরে এইটার পক্ষেই তারা কথা বলছে, আপনি বিচার করুন। দর্শককেই বলবো বিচার করতে, এই দফাগুলো তো বিএনপি আগে দিয়েছে। যাই হোক, আমি এইটা বলে আমার এই বক্তব্যের কথা এইটাই বলবো যে এই মুহূর্তে আমি দল গঠনের কোনো পক্ষপাতী নই, এবং কারণ এই ধরনের দল গঠন করতে গেলে কারা করবেন, মূলত সমন্বয়করা। আবার 2জন সমন্বয়ক কিন্তু সরকারের সাথে আছেন, তারা সরকারের সাথে থাকতে তারা কিভাবে দল গঠন করতে পারেন? এবং হোয়াই ইফতেখারুজ্জামান ইজ সেইং দ্যাট, তিনি কেন বলছেন? কি বলেছেন তিনি বলছেন যে নতুন রাজনৈতিক দলের প্রয়োজন, পুরনোগুলো বুতা হয়ে গেছে বা পুরনোগুলো দিয়ে হবে না, এই ধরনের একটা কথা। তার মানে কি বোঝাতে চাচ্ছেন তিনি? না, আমার কথা হচ্ছে যে আমি জানি না, দাউদ ভাই অবশ্যই তার মতামত প্রকাশ করবেন। রাজনৈতিক দল যে কেউ যে সময় খুলতে পারে, রাজনৈতিক দল মানে কি? না, আমি একটু থিওরিটিক্যাল ভাষায় বলতে গেলে যে কিছু লোক একত্রিত হইয়া একটা উদ্দেশ্য, মানে সম উদ্দেশ্য পোষণকারী কিছু লোক একত্রিত হইয়া তারা যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে নিজেদের উদ্দেশ্যগুলো বাস্তবায়নের চেষ্টা করে, সেটাই তো রাজনৈতিক দল। সে উদ্দেশ্য করতে পারে, তবে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত কেউ করে, সেটা অবশ্যই আমি মানবো না, কারণ আপনার সরকার। আমি সেটাই বলছি না, রাজনৈতিক দল করার অধিকার প্রত্যেক মানুষের আছে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যে কেউ করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এই মুহূর্তে এখন বিশেষ উদ্দেশ্য নিয়ে যে কয়েকটি দাবিকে সামনে নিয়ে আসা হচ্ছে, এবং যে ব্যক্তিরা এসেছেন তারা নিশ্চয়ই আপনার সংস্কার কমিশনের কমিটির প্রধান বলেন কিংবা সদস্য বলেন, তারা সংস্কার কমিশনের এই কমিটির সদস্য হয়ে তাদের পক্ষে দল গঠনের জন্য উপদেশ দেওয়া কাউকে, সে ছাত্র উপদেষ্টা হোক বা দেশের কোনো সাধারণ নাগরিককে হোক, এটা হচ্ছে দুরভিসন্ধি বলে আমি মনে করছি। এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলছেন যে কাউকে সংস্কারের নামে
অনন্তকাল ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। দেখুন এখানে আমার একটা ব্যাপার আছে, সংস্কার করতে যৌক্তিক সময়, এখন সংস্কার বলতে আপনাকে ইউ নিড টু ফার্স্ট give the definition of the reform. আজকে প্রথম আলো ডেলি স্টার বলছে ইউনূস সাহেবকে যতদিন দরকার ততদিন ক্ষমতা থাকতে হবে। দেখুন এগুলা তো ভিন্ন জন তার নানা মনে নানা মত থাকতেই পারে, তাই না? এই প্রথম আলো কিন্তু 111 এর সময় ডক্টর কুরেশি সাহেবের সেই কনসেপ্টকে কিন্তু তারা সাপোর্ট করেছিল, মনে আছে আপনার সেই মাহফুজ আনাম সাহেবের কথা। যাই হোক, আমি সেই বিতর্কে যেতে চাচ্ছি না খুব একটা, কারণ দল গঠন করা একজনের গণতান্ত্রিক অধিকার, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই দল গঠনের নামে যদি অনির্বাচিত সরকারকে দীর্ঘকাল ক্ষমতায় রাখার যদি কোনো পরিকল্পনা হয়, তাহলে ওই যে আপনার সাইফুর রহমান সাহেব একটা কথা বলছিল, মনে আছে আপনার, যে বামপন্থীরা দল শুধু ভাঙতেই পারে, বামপন্থীরা দল গঠন করতে পারে না। তারা এক দলকে 5 টুকরা করতে পারে, কিন্তু তারা সংগঠিত হয়ে রাস্তায় প্রতিবাদ করতে পারে না জুড়ে সুরে। একেবারে উচিত কথাই বলেছিল জনাব সাইফুর রহমান সাহেব। এখন এই বামপন্থীরা যারা মনে করছেন দল গঠন করবেন, একটা দল গঠন করা তিলে তিলে গড়ে উঠেছে। আমি যদি আমার কথাই বলি, 1987 সালে যখন আমি ছাত্র দলের যাত্রা শুরু করি, আমার প্রথম, আমি যে কলেজে ইন্টারমিডিয়েট থেকে ছাত্র রাজনীতি শুরু করি, মাত্র 11 জন দিয়ে মিছিল করেছিলাম, মাত্র 11 জন দিয়ে আমরা প্রথম ছাত্র দলের রাজনীতি শুরু করেছিলাম ওই জায়গায়। কাজেই এতটা বছর লেগেছে। তখন ডাকসু, এরপরে আমি তো ইউনিভার্সিটিতে পড়তে এলাম, ডাকসু নির্বাচনে আওয়াম টুকন জয়লাভ করলো, তারপরেই আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আমরা ডাকসু নির্বাচনে জাতীয় ছাত্র জয়লাভ করি। তার মানে হচ্ছে আপনি দেখেন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, একটা দল হুট করেই একটা কাঠামোর উপর দাঁড়িয়ে যাবে না, তাকে অনেকগুলা বেস মানে আগে গড়ে তুলতে হবে। যাই হোক, এই সংক্ষিপ্ত সময়ে হবে কিনা, যাদের অভিজ্ঞতা নেই তারাই এই ধরনের কথা বলছেন বলে আমি অন্ততপক্ষে মনে করি, বলে আমার আলোচনার এই অংশটা এখানে শেষ করতে চাই। তারপরে আমি আরেকটা প্রসঙ্গ আমি আপনাকে একটু সতর্ক করতে চাই। অনেকের কথাবার্তা শুনে মনে হয় কি জানেন, যে গত 17 বছর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ছিল না। আপনি দেখেন বিএনপির বিরুদ্ধে জামাতও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রকারান্তরে আকারে ইঙ্গিতে কথা বলছেন, সরকারের লোকজন বলছেন আওয়ামী লীগ তো আছেই। অর্থাৎ বিএনপি বিরুদ্ধে লাগার এটা একটা মূল কারণ হতে পারে, সবারই ওই যে একটা প্রবাদ আছে না, যে কানার মনে মনে জানা, সবাই হয়তো মনে মনে বুঝে গেছে যে নির্বাচন যদি নিরপেক্ষ হয় তাহলে তো বিএনপি আসবে, কাজে বিএনপিকেই টার্গেট করতে হবে, বিএনপিকে সমালোচিত করতে হবে। আজকেও জামাতের শফিকুর রহমান সাহেব আরেকটা কথা বলছেন কি, যে আমাদের মাথায় কাঁঠাল রেখে ভেঙে খেতে দেব না। তিনি কাকে বুঝিয়েছেন সেটা আপনারাই বুঝে নিয়েন। এর আগে তিনি বলেছিলেন এক ফ্যাসিবাদের পরিবর্তে আরেক ফ্যাসিবাদকে, অথচ এদের সাথেই তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দীর্ঘদিন একত্রিত হয়ে রাজনীতি করেছেন। কিন্তু যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, সেহেতু তো একটা বিরোধী দল লাগবে, একটা সরকারি দল লাগবে। এখন আপনি জামাতের কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করেন? আগের মতো যখন জোট সরকারি একসঙ্গে থাকে, বিরোধিতা তো করতে হবে। শুনেন,